জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ধানমন্ডির নিজ বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়। আটক করার পরেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে আজ স্পিকার শিরিন শারমিন গ্রেপ্তার হওয়ার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে নামে ডিবি কার্যালয় ঘেরাও করে শিরিন শারমিনকে রাজপথে এনে অন্যদিকে শিরিন শারমিনের ফাঁসি রায় হয়েছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনুমানিক ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। শিরিন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবি থেকে জানানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে। এবার বিএনপি সরকার নিজেরাই যে ভয়াবহ ইঙ্গিত দিল, শুনলে চমকে উঠবেন। এক কথা যদি বলি যে বাংলাদেশ এক দুর্ভিক্ষের মুখে পড়েছে, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্য কোনো উপায় নেই। উপায় একটাই, জামাত, এনসিপি সহ সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা। যেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু পুলিশ আগে থেকে খুঁজছিল। 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কিন্তু ওনাকে খুঁজছিলেন এবং গ্রেপ্তার হয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এই দেখে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীরা রাজপথে নামে এবং শিরিন শারমিনকে উদ্ধার করতে ডিবি কার্যালয়ে যায়। দর্শক শ্রোতা, এই নিয়ে আজকে তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে। আপনারা দেখেছেন তারেক রহমান সরকারে বসার পর থেকেই তার বিরুদ্ধে অনেক কথা আসছে। তার অনেক কার্যক্রম সকল সংসদ সদস্য এবং দেশের প্রত্যেকটা জায়গায় সভাস্থলে জামাতের এমপিরা তুলে ধরতেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শিরিন শারমিনের অবস্থা এবং আওয়ামী লীগের তাণ্ডবে দেশে যে নতুন একটা পরিস্থিতি হয়, সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8/A রোডের নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি বিশেষ দল এই অভিযানটি পরিচালনা করেন। আটকের পর রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ডিবি। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে আটকের বিষয়টি নিশ্চিত, এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানাবেন যে তাকে কোন মামলায় আটক করা হয়েছে বা আজই তাকে আদালতে তোলা হবে কিনা, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি ডিবি। তবে ভোর রাত 4:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি 8A তার নিজ বাসভবন থেকে। এই তথ্য ডিবি পুলিশই আমাদেরকে জানিয়েছে, ডিবি প্রধান আমাদেরকে নিশ্চিত করেছেন এবং ডিবি পক্ষ থেকে বলা হয়েছে আসলে তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ভিতরেই আছেন, এই ডিবি কার্যালয়ের ভিতরেই কিন্তু তাকে রাখা হয়েছে এবং কোন মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি পরে আমাদেরকে জানানো হবে। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, রংপুরে একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি মামলা করা হয়েছে। যে মামলাতে ওনাকে আসামি করা হয়েছে। মামলাটি স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে এমন অভিযোগ কিন্তু আনা হয়েছে। সেই মামলায় কিন্তু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এই মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে ঘটনাটি ঘটেছিল গত 19 জুলাই 2024 বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের সিটি বাজার এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষে কিন্তু স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মারা যান। তো আসলে এই রংপুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে নাকি ঢাকার আরও যেসব বৈষম্য আন্দোলনের সময়কার, অর্থাৎ সেই সব ঘটনায় যেসব মামলা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো নাকি নতুন করে কোনো মামলায় তাকে দেখানো হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য আসেনি। তবে রংপুরের মামলা তাকে যে গ্রেপ্তার দেখানো হবে, কারণ পুলিশ এর আগে থেকে কিন্তু ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু পুলিশ আগে থেকে খুঁজছিল। 2024 সালের অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কিন্তু ওনাকে খুঁজছিলেন এবং নানান সময় কিন্তু নানান রকম তথ্য কিন্তু
ছড়িয়েছে যে তিনি ভারতে পালিয়ে আছেন। এই ধরনের তথ্য কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে এসেছিল, কিন্তু সবশেষে কিন্তু সেই যেটি আসলে তথ্যে বিভ্রাট ছিল যে শিরিন শারমিন চৌধুরী আসলে কোথায় আছেন। তিনি আসলে ধানমন্ডির তার বাসাতেই ছিলেন এবং সেখান থেকে ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পরবর্তী একটি নির্দিষ্ট মামলা থেকে গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে পাঠানোর কথা রয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাবেক স্পিকার শিরিন শারমিনকে আটক করা হয়েছে এবং যেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। 50% ভোট দিয়ে যেই দেশের মানুষ বিএনপিকে সরকারে বসিয়েছে সেই দেশের 70% মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। যারা জনগণের এই জনরায়কে নিজেদের ওই এমপি মন্ত্রী পদ দিয়ে উপেক্ষা করতে চায়, তারা দেশের আগে নিজের দলের স্বার্থ দেখতে চায়। প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করুন, তারা শুধু গণভোটকে অবৈধ বলছে না, জুলাই ম্যান্ডেটকে, জুলাই সনদকে অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকেও অস্বীকার করছে। প্রথম দফায় স্পষ্ট করে লেখা রয়েছে তাদের ওই 31 দফার মধ্যে যে তারা নির্বাচনের পরে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, আর এখন তারা বলছে সংবিধানের সংস্কার করা যায় না, শুধু সংশোধনী করা যায়। তাহলে তারা নিজেরা যেই দফা দিয়েছে তারা সেই দফায় বিশ্বাস করে না। তারা বলেছে তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য কাজ করবে, আর এখন তারা সেই গুম অধ্যাদেশ থেকে শুরু করে মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ, বিচার বিভাগের অধ্যাদেশ, প্রত্যেকটা অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে। তারা তাদের প্রত্যেকটা দফার সাথে জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে। একটা জিনিস মনে রাখতে হবে, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি আমি কেউ সেই ক্ষতি থেকে রেহাই পাবো না। তারা 31 দফায় বলেছে দেশের শিক্ষার মান উন্নয়ন করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানে উন্নীত করতে চায়, অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা দলীয় চাটুকার উপাচার্যদের নিয়োগ দেওয়া শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদককে। ওই শিক্ষা বিষয়ক সম্পাদকরা কোন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থ সার্ভ করে কিভাবে পরে এমপি হওয়া যায় এই চিন্তা করতে থাকবে সব সময়। তারা নাকি দেশের আর্থিক অবস্থার উন্নতি করবে, আর তারা আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরে একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। যেই গভর্নর নিজের ঋণ খেলাপি, যে নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে না, সে আমার দেশের উন্নতি কিভাবে করবে? তারা তাদের জায়গা থেকে আজকের সংসদে রিপোর্ট প্রকাশ করেছে যে 20 জন বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা কারা। এর মধ্যে প্রথম 4 জনের 4 জনই হচ্ছে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি, অথচ এই বিএনপি কয়েকদিন আগে এস আলম গ্রুপকে আবার নতুন করে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তারা তাদের জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে এই ঋণ খেলাপিদের কারণে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে না, অথচ তাদের 7 জন বর্তমান রানিং এমপি এই মুহূর্তে 4000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। তো আপনাদেরকে অনুরোধ করব, এবার বিএনপি সরকার নিজেরাই যে ভয়াবহ ইঙ্গিত দিল, শুনলে চমকে উঠবেন। এক কথা যদি বলি যে বাংলাদেশ এক দুর্ভিক্ষের মুখে পড়েছে, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্য কোনো উপায় নেই, উপায় একটাই, জামাত, এনসিপি সহ সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, এমনকি ডক্টর ইউনূসকে সাথে নিয়ে। এবং জাতীয় সরকার গঠন করতে হলে সবার আগে কনফ্লিকচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এবং আরো যেসব ইখতিলাফ আছে বিরোধী দলের সাথে এবং যেগুলোর বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, বিরোধী দল বললে যে সেটা করতে হবে নট নেসেসারি, বরং সরকারি দলের
করার অধিকার বেশি, যৌক্তিকতা বেশি। এমনিতে তো তারা করতে পারে, লেজিটিমেসি আছে যেহেতু তারা মেজরিটি, কিন্তু এথিক্স যেটা বলে তা তো সরকারি দলের যেহেতু ম্যান্ডেট আছে তারা করতে পারে বেশি। কিন্তু জুলাই সনদ, গণভোট, এটা তো জাতীয় ঐক্যমত, এ বিষয়ে তো একতলাপ করার সুযোগ নেই। এটা তো বিরোধী দলের দাবি না, এটা তো 70% মানুষের দাবি। বিএনপিও তো এ বিষয়ে কমিটেড, কিন্তু বিএনপি এখানে কোনো অদৃশ্য শক্তির হাতে পড়ে তারা এটা বাস্তবায়ন করছে না। তো দর্শক, এই জায়গায় দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে, বিএনপি নিজেরাই যে ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে, তাতে জাতীয় সরকার না গঠন করলে বাংলাদেশ কোলাপস করবে। অর্থাৎ দেশ বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে জামাতের হাতে পায়ে ধরে, ইউনূসের হাতে পায়ে ধরে জাতীয় সরকার গঠন করতে হবে। এবং এর আগে জামাত, এনসিপি সহ যেসব বিষয়ে এই দলগুলো রাজপথে আছে সেটার একটা সুন্দর সুরাহা করতে হবে, এবং রাজপথে কোনো আন্দোলন যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। তো দর্শক, এখানে দেখেন, ইটস ভেরি সিম্পল, যে জামাত বিএনপির ডাকে জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। এই জন্য জামাতকে হাতে পায়ে ধরে বিএনপির জাতীয় সরকারে নিতে হবে। কারণ বিএনপির জাতীয় সরকারে গেলে এটা জামাতের জন্য অনেক লস, এতে জামাতের সামান্যতম লাভ নেই, মহা লস। অনেক সময় সরকারে যাওয়া তো অলওয়েজ ভালো, লাভ, কিন্তু না, সরকারে গেলে অনেক সময় মহা ক্ষতির সম্মুখীন হতে হয়। তার চাক্ষুষী এক্সাম্পল হচ্ছেন আজকে আমাদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি কিন্তু 24-এর ডামি নির্বাচনে গিয়েছিলেন, হাসিনার সাথে দেখা করেছিলেন, সাকিব আল হাসান এবং মেজর হাফিজ মিলে একটা ব্যবস্থা করেছিলেন, এই দুইজন দেখা করেছিলেন, সব ঠিকঠাক হয়েছিল। এবং মেজর হাফিজের বন্ধু শাহজাহান ওমর বীর উত্তম তিনি গিয়েছেন, মেজর হাফিজ এমপি হয়ে গেছেন, এমনকি মন্ত্রীও বানানো হবে এরকম আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যে কোনো কারণে হোক না কেন, অথবা আল্লাহর কাজ রহমতে হোক না কেন, মেজর হাফিজ জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলেন, আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। তা ওই আওয়ামী লীগের ডামি সরকারে না যাওয়ার ফল দেখেন কতটা মধুর। কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য হয়ে গেলেন মেজর হাফিজ, কিছুদিন পর এমপি, কিছুদিন পর আজকে স্পিকার। এবং আপনাদের আরেকটা পরিকল্পনা জানাই তারেক রহমানের, এখন পর্যন্ত আপনারা এটা জানেন না, মেজর হাফিজ বেশি দিন স্পিকার থাকবেন না। 1 বছরের মধ্যে যখন চুপ্পুকে সরানো হবে, চুপ্পুকে সরিয়ে মেজর হাফিজকে তারেক রহমান বা বিএনপি। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে মাহবুব হাসান রিপন। আটক শিরিন শারমিন চৌধুরীকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা, আর কি কারণে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে জানাবেন। আমি আপনি যেমনটি বলছিলেন যে সোমবার দিবাগত রাতে ধানমন্ডির নিজ বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়। আটক করার পরেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে ডিবির যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তার নিশ্চিত করার পরে আমরা এখানে এসেছি। এখানে এসে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জেনেছি সেই তথ্যটি হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটি মামলা রয়েছে, যে মামলায় 24শে আগস্টে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই একই মামলা রয়েছে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। এখন সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট না। আপনাকে জানিয়ে রাখি, শিরিন শারমিন চৌধুরী 2013 সালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে, তারপরেই তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকেই তিনি আওয়ামী লীগের এই যে পরবর্তী সময়টাতে আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে পরবর্তী সময়টাতে তখনই তিনি স্পিকার হিসাবে এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করছিলেন। 5 আগস্ট পরবর্তী যে সময়টি, সেই সময়টিতে 27 সেপ্টেম্বর তিনি স্পিকার হিসেবে পদত্যাগ করেন এবং তারপর থেকে এক ধরনের আলোচনা ছিল, কারণ আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই আলোচনাটা আরও বেশি প্রবলভাবে হচ্ছিল, যেহেতু যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা কার কাছে শপথ নেবেন এরকম ধরনের একটি জায়গা ছিল। সেই ক্ষেত্রে সংবিধানের যে নিয়মটি ছিল সেটি হচ্ছে স্পিকারের কাছে যারা ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা শপথ বাক্যটি নেবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে স্পিকার আসলে কোথায় রয়েছে এই ধরনের একটি আলোচনা ছিল, তিনি দেশে আছেন কিনা দেশের বাইরে আছেন, এই ধরনের আলোচনার মধ্যেই কিন্তু পরবর্তীতে সাবেক এই স্পিকারের অনুপস্থিতিতে যেটি হয়েছে সেটি হচ্ছে যে
যিনি নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিন্তু শপথ বাক্যটি পাঠ করেছিলেন। একই সাথে প্রথম যে অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই অধিবেশনেও সাবেক এই স্পিকারের সংবিধান অনুযায়ী অধিবেশন পরিচালনা করার কথা ছিল। সেখানেও পরবর্তীতে একজন সভাপতি নির্বাচিত করে ওই অধিবেশনটি পরিচালনা করা হয়েছিল। সব ধরনের জবনিকা পতন ঘটলো ডিবি কার্যালয়ে ডিবির এই আটকের মাধ্যমে, এবং আমরা আসলে আপনাকে পরবর্তী বুলেটিন হয়তো জানাতে পারবো কোন মামলায়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে শিরিন শারমিনের অবস্থা দেখানো হয়েছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে আরও অনেক ঘটনা ঘটেছে এইগুলো দেখিয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।